পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্থিরতার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ৩ পার্বত্য এলাকা পরিদর্শন করেছেন। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পার্বত্য অঞ্চলের সহিংসতার ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর পাহাড়ের সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত বৃহস্পতিবার থেকে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়ি। শুক্রবার সকালে সেই অস্থিরতা শুরু হয় আরেক জেলা রাঙ্গামাটিতেও। দুই জেলায় দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহতের পর আজ দুপুর 2টা থেকে 144 ধারা জারি করা হয়। পাহাড়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল 6টা থেকে CHT ব্লকেট নামে এই অবরোধ শুরু হয়। অবরোধে 3 জেলায় দূরপাল্লার কোনো রকম যানবাহন চলছে না। শুক্রবার বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 72 ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। অন্যদিকে রাঙ্গামাটিতে বাস, ট্রাক ও CNG চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন মালিক সমিতি। সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে পাহাড়ে অস্থিরতার ঘটনায় পার্বত্য এলাকা পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকাল 11:56 স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি রাঙ্গামাটি পৌঁছায়। সেখানে জেলা প্রশাসক কার্যালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পার্বত্য অঞ্চলের সহিংসতার ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আর পাহাড়ে সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। অন্যদিকে ফেনীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয়। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে জেলা প্রশাসক আছে তাদের সাথে আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকে। দেশকে অশান্ত করার জন্য একটি মহল চেষ্টা করছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে বলেও জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। আতিকুর রহমান তিতাস, MyTV। সারা দেশে বিচার বহির্ভূত হত্যা এবং মব জাস্টিস বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জমায়েত হয়ে সুষ্ঠু বিচার সহ 4 দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ ব্যানারে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে পরে মানববন্ধন কর্মসূচি পালন করে। বিক্ষোভী শিক্ষার্থীরা বলেন, নিরাপত্তা শাখার গেটের তালা ভেঙে শামীম মোল্লাকে মারধরের ঘটনায় নিরাপত্তা শাখা এবং প্রক্টোরিয়াল বডির সদস্যদের ভূমিকা তদন্ত এবং তাকে হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 24 ঘন্টার মধ্যে 14, 15 এবং 17 জুলাইয়ের হামলাকারীদের নামে মামলা করতে হবে। 14, 15 এবং 17 জুলাই বিশ্ববিদ্যালয়ে যে বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ এবং শিক্ষকদের একাংশ, তাদের সবাইকে 24 ঘন্টার মধ্যে নাম প্রকাশ সহ এবং বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু দীর্ঘ 15 বছর যে স্বৈরাচারী শাসনের মধ্যে দিয়ে প্রত্যেকটা স্তরে স্তরে ছোট ছোট করে স্বৈরাচার তৈরি করে দিয়ে গেছে শেখ হাসিনা, সেই স্বৈরাচারকে আমরা এখন উৎখাত করতে পারি না। বাংলাদেশে আর কোথাও যেন মবকে দ্বারা একটা ফুলের টক্কাও মানুষ না পায়, সেইটা নিশ্চিত করাটা জরুরি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরায় ছাত্র হত্যা মামলার পলাতক আসামি শাহ আলমকে রাজধানীর তুরাগ থেকে গ্রেফতার করেছে র্যাব।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 1 এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান। র্যাব কর্মকর্তা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত 4 আগস্ট গাজীপুরায় ছাত্র হত্যা মামলায় পলাতক ছিলেন শাহ আলম। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন নয়ানগর বিসমিল্লাহ অটোমোবাইল দোকানের সামনে থেকে গতকাল শাহ আলমকে গ্রেফতার করেছে র্যাব 1। কুড়িগ্রামে গত 3 দিন ধরে গরমের তীব্রতা বেড়েই চলেছে। তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষজন। সকাল থেকে প্রখর রোদের তাপে জনজীবনে ভোগান্তি বেড়েছে। দুপুরের আগেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। মানুষজন খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। কৃষকরা জমিতে যেতে পারছেন না। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি হতে পারে, আর সে কারণে বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণের ইলিশ মাছ আটক করেছে বিজিবি। সকালে দোয়ারা বাজারের বাংলা বাজার বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব ইলিশের চালান আটক করে। এ সময় 885 কেজি ইলিশ মাছ আটক করা হয়। আটককৃত মাছের বাজার মূল্য 22,12,500 টাকা। এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারণে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং আজকে জব্দ করা মালামাল কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে চলমান গার্মেন্টস শিল্পের অস্থিরতায় যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। এতে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি ফিরলেও একটি কুচক্রী মহলের উস্কানিতে থেমে থেমে অস্থিরতা দেখা দেয় আশুলিয়ার গার্মেন্টস শিল্পে। এর প্রেক্ষিতে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া থানার বিভিন্ন এলাকা থেকে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে শ্রমিকদের গার্মেন্টস ভাঙচুর, রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর সহ গাড়ি পোড়ানো, অপূরণীয় ক্ষতি সাধন, এমনকি আইনশৃঙ্খলা বাহিনী সহ যৌথ বাহিনীর উপর শ্রমিক লেলিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার ঘটনায় সাথে যারা জড়িত এমন 5 জনকে গ্রেফতার করেছে। হবিগঞ্জ সদর মডেল থানা কম্পাউন্ডের ভেতর থেকে চটের ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর সার্কেল অফিস এবং সীমানা দেয়ালের মাঝে ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা, পরে পুলিশ কর্মকর্তারা চটের ব্যাগটি খুলে তার ভেতরে শর্টগান দেখতে পায়। পরে সেটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলাম জানান, শর্টগানটি পরীক্ষা করে দেখা হবে এটি পুলিশের খোয়া নাকি অবৈধ কোনো অস্ত্র। বিষয়টি জেনে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের থানার পিছন সাইডে পরিত্যক্ত অবস্থায় একটা শটগান পাওয়া গেছে। তো এটা আমাদের পুলিশের খোয়া যাওয়া অস্ত্র না পাবলিকের কোনো বা অবৈধ অস্ত্র, সেটা আমরা যাচাই বাছাই করে দেখতেছি, দেখে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি। আশুলিয়ায় চাঞ্চল্যকর শ্রমিক মেজবাহুল হত্যাকাণ্ডের মূল হোতা ইয়াসিন সহ তামিম আকন এবং মুন্না মুন্সি নামের 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 4 নবীনগর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি সাজ্জাদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ভিকটিম মেজবাহুলকে কৌশলে ডেকে নিয়ে তার বাবার কাছে 24,000 টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে আসামিরা ভিকটিমকে গলা কেটে হত্যা করে। পরে ভিকটিমের বাবা আশুলিয়া থানায় মামলা করলে র্যাব 4 বাইপাইল নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। পৌর এলাকায় অপরিকল্পিত মৎস্যঘের এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানায় এলাকাবাসী। এদিকে সাতক্ষীরার সদরের বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে 4টি ইউনিয়নের প্রায় 1/2 গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। একটু বৃষ্টি হলে এভাবে পানিতে নিমজ্জিত হয়ে পড়ে সাতক্ষীরা শহরের অধিকাংশ এলাকা। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এভাবেই ভেলাই করে চলাচল করতে হয় শহরের কামালনগর এলাকার বাসিন্দাদের।
নর্দমার বৃষ্টির পানিতে একাকার হয়ে যাওয়ায় ঘরের ভিতরে প্রবেশ করেছে নোংরা পানি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বিশুদ্ধ পানির সংকট আর বিভিন্ন রোগবালাইয়ের কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এ সমস্ত এলাকা। পানি সরানোর ব্যবস্থা না করলে তো আমরা বাঁচবো কি করে? শুধু আমাদের এটা পানিটা নিষ্কাশন করা, একটা ড্রেন আমাদের ব্যবস্থা হোক, এটা আমাদের দাবি। এলাকায় একটা ড্রেন হবে, তাও কোনো ব্যবস্থা নেই। ঘরের মধ্যে সব পানি, আর রান্নাঘরে পানি। খাবার দরকার নেই, আমরা না খেয়ে থাকবো, তাও ভালো, আমরা পানি সরাতে চাই। অপরিকল্পিতভাবে মৎস্য ঘের নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হতে হয় এখানকার বাসিন্দাদের। তবে এমন পরিস্থিতির জন্যই প্রশাসনের গাফলতিকেই দুষছেন সুশীল সমাজ। ভারী বর্ষায় আমরা সব ডুবে যাচ্ছে, এই ঘেরটা কাটিয়ে দিলে পানিটা সরিয়ে যেত। অসাধু ঘের ব্যবসায়ীগুলোর কাছে টাকা খাইয়ে তাদের মাথা হাত বিলে চলে যায় তারা। জেলা প্রশাসকের কাছে বলা হচ্ছে যে পৌরসভার ভিতরে অবৈধ যে সকল মৎস্যঘের আছে সেই সকল মৎস্যঘেরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। পানি নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে এই খাল খনন করা, সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা। এদিকে টানা এক সপ্তাহের বৃষ্টিতে সাতক্ষীরার বেনেরপোতা বেতনা নদীর মহাশ্মশান এলাকায় প্রায় 30 ফুট বেড়িবাঁধ ভেঙে 4টি ইউনিয়নের 40টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে হাজার হাজার বিঘার মৎস্যঘের ও ফসলি জমি। এক সপ্তাহের ভিতরে এখনো পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ নিয়ে বাঁধটা আটকাতে পারে নাই। এই বাঁধ ভাঙার কারণে 600 বিঘা জমি মানুষের যে ঘের, এই ঘের কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে। তারা ঠিক মতো সময় তাদের দায়িত্ব পালন করতে পারেনি, তার জন্য আমাদের এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মৎস্যঘের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আমরা চাই যে আসলে এই জলাবদ্ধতা হওয়ার যে কারণটা সেটা বের করে এটা প্রতিকারের ব্যবস্থা করা। আমরা সেটা ইমিডিয়েটলি সেটা ব্যবস্থা নেব এবং যাতে করে পরবর্তীতে জলাবদ্ধতা এই সাতক্ষীরা জেলায় না থাকে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এই পর্যায়ে শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান না হলে দেশে গিয়ে যাবে না বলে মন্তব্য করে চট্টগ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, অঞ্চলটিতে সেনাবাহিনীর অবস্থান সুদৃঢ় করতে হবে। দুপুরে চট্টগ্রাম আদালত ভবন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আয়োজন করে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশ নেন। সভায় বক্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত প্রায় 18.5 লাখ অধিবাসীর অর্ধেক বাঙালি, অথচ চাকুরি সহ নানা সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা চরম বৈষম্যের শিকার। এ কারণে বিভিন্ন সময় পাহাড়ি বাঙালি বিভেদের জেরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। এ পরিস্থিতি নিরসনে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অবস্থান সুদৃঢ় করে বিশেষ অ্যাকশন কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের মুসলমান, হিন্দু ও পাহাড়ি যারা রয়েছে তাদের ব্যাপারে যে অবজ্ঞা এবং তাদেরকে যেইভাবে করে ইগনোর করে পার্বত্য চট্টগ্রামের মধ্যে যেইভাবে করে তাদেরকে নাগরিক হিসাবে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা মোটেই ঠিক হচ্ছে না। চট্টগ্রাম নগরীর পুরাতন চাঁদগাঁও এলাকায় ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে চাঁদগাঁও স্পোর্টস জোনের উদ্বোধন অনুষ্ঠানে ছাত্র জনতা আন্দোলনে এক চোখ অন্ধ হওয়া হাফিজকে প্রধান অতিথি এবং সাবেক চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে বিশেষ অতিথি করা হয়েছে। তবে উদ্বোধন অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চেয়ার ভাঙচুর করে এবং এক পর্যায়ে জুবাইর উদ্দিন বাবু, মোর্শেদ সহ কয়েকজনকে ছুরিকাঘাত করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন জুবাইর উদ্দিন বাবু। চট্টগ্রাম মহানগরী এবং বিভিন্ন উপজেলায় গত 24 ঘন্টায় নতুন করে 48 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 436 জন। এছাড়া মারা গেছেন 7 জন। সব মিলিয়ে চলতি বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1034 জন এবং মৃত্যু হয়েছে 12 জনের। চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল 24 ঘন্টায় আক্রান্ত 48 জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 25 জন, চট্টগ্রাম সিএমএইচে 2 জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে 17 জন চিকিৎসাধীন রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে শ্রমিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং আলোচনা সভা করেছে চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদ। গতকাল চট্টগ্রাম মহানগরীর বাকুদিয়া এলাকায় আয়োজিত সভায় মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান। এই সময় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, সম্পদ সহ আরো অনেকে।
বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল দেপানিছড়া এলাকায় সন্ত্রাসী আস্তানা থেকে অস্ত্র, গোলা বারুদ, ড্রোন এবং সিগন্যাল জ্যামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন অঞ্চলে একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ি সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে। এরই প্রেক্ষিতে বিজিবির রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে বান্দরবানের রুমার সীমান্তবর্তী দোপানিছড়া এলাকায় আনুমানিক ৫.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে সীমান্ত সংলগ্ন পাহাড়ি গহীন জঙ্গলে একটি সন্ত্রাসী বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমে মহস্ত মহারাজস রাজসহ আশ্রমবাসী এবং সত্যনারায়ণ সেবায় উপস্থিতিতে ভক্তবৃন্দের উপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে ৩ দফা দাবি নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শ্রী শ্রী কৈবল্যধাম বোর্ডের ট্রাস্টি সম্পাদক স্বপন কুমার পালিতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বোর্ডের সদস্য প্রদীপ দত্ত এবং লীলারাজ ব্রহ্মচারী। মানিকগঞ্জের সিংগাইরে আর্থসামাজিক উন্নয়নে সমাজে পিছিয়ে পড়া অভাবী এবং দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। দুপুরে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসংস্থান প্রকল্পের আওতায় সিংগাইর উপজেলার ছোট কালিয়াকৈর নতুন বাজারে উপজেলার বিভিন্ন এলাকার অভাবী এবং দরিদ্র নারীদের মাঝে বিভিন্ন জাতের ২৯টি ছাগল বিতরণ করা হয়। এই সময় মানিকগঞ্জ জেলা শাখার ম্যানেজার শাহিনুর ইসলামের সভাপতিত্বে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আশরাফ উদ্দিন এবং নির্বাহী পরিচালক SM আলামিন ফয়াজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বর্ষণে তলিয়ে গেছে মাগুরা জেলার বিভিন্ন এলাকা। এতে মাছের ঘের এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। ৩ দিনের টানা বর্ষণে প্লাবিত হয়েছে মাগুরায় বিভিন্ন অঞ্চল। আমন ক্ষেতের পাশাপাশি মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে অনেকে। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। কৃষকরা জানান, অধিকাংশ আমন ধানের মাঠ পানির নিচে তলিয়ে যাওয়ায় যে সার কীটনাশক জমিতে দেওয়া হয়েছিল তার কাজে আসবে না, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সার শপথ দিছি, সে সার শপথ তো কিছুই থাকলো না, ক্ষতিগ্রস্ত আমরা। ধান পান তোলায় গেছে, অপরিমাণ বৃষ্টি, যে পরিমাণ সার ওষুধ যা দিছি তাতে আমার নাই শেষ। আর্থিকভাবে বিশাল আমরা একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন কি করি তাই তো নিজেরাই বুঝে কুলোতে পারতেছি না। মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতি নিয়ে শঙ্কায় মৎস্য চাষীরা। সামনের দিনগুলোতে ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা চায় তারা। এলাকায় পুকুর টুকুর গেট সব তলায় চলে গেছে, গ্রামঘাটের পুকুর বহুত তলাইছে, অনেকগুলো গেট তলাইছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক জায়গায় ধানের জমি তলিয়ে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। পানি নিষ্কাশনের জন্য কিভাবে কি করা যায় আমরা কৃষকদের সাথে কথা বলছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। যদি ২-১ দিনের মধ্যে বৃষ্টিপাত না হয় তাহলে বেশিরভাগ জায়গার পানি নদী বা খালে নেমে যাবে। আশা করা যায় যে ফসলে তেমন কোনো ক্ষতি হবে না। টানা বর্ষণে একাধিক কৃষকের আমন ক্ষেত সহ তলিয়ে গেছে মাছের ঘের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জন নারী রোহিঙ্গা সহ ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। উপজেলার সীমান্ত এলাকা বাঘাডাঙ্গা এবং খোসালপুর থেকে তাদের আটক করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, মানব পাচারকারীরা রোহিঙ্গা সহ বাংলাদেশি নারী পুরুষ ভারতে পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের বাঘাডাঙ্গা এবং খোসালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ জন রোহিঙ্গা নারী এবং দালালের সহযোগী মাইক্রোবাস চালক সহ মোট ১৭ জনকে আটক করা হয়। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। অবৈধভাবে দেশের থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে অথবা অন্য দেশ থেকে আমাদের দেশে আসার চেষ্টা করছে, তাদেরকে ধরার প্রচণ্ড রকম প্রচেষ্টা করে থাকে। তারই একটা সফলতা হিসাবে গতকাল রাতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। সেই বিশেষ অভিযানের ফলে আমরা একটি মাইক্রোবাস সহ মাইক্রোবাসের ড্রাইভার
যে অ্যাকচুয়ালি সহকারী হিসাবে কাজ করেছে দালালকে আমরা ধরতে পারিনি। তার নাম ঠিকানা সমস্ত কিছুই আমাদের কাছে আছে। তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নাটোরের সিংড়ায় অবৈধ সতী জালের স্থাপনা উচ্ছেদ এবং 2 জনকে কারাদণ্ড দিয়েছে যৌথ বাহিনী। দিনব্যাপী উপজেলার পাটকোল ব্রিজের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় মৎস্য সংরক্ষণ আইনে আব্দুল খালেক ও শাহিনকে 5,000 টাকা করে 10,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের জেল দেওয়া হয়। সাতক্ষীরা ভোমরা সেন্ডেফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভোমরা সেন্ডেফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে সকালে ভোমরা স্থলবন্দরে ভোমরা সেন্ডেফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোমরা কাস্টম সেন্ডেফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। ভোমরা সেন্ডেফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ওহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্টু সহ আরো অনেকে। সুযোগ সন্ধানী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সাবধান থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদের মাঝে সহযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, গত জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন ধারার রাজনীতির সূচনা করবে। ক্যাম্পাস দখল, গেস্টরুম কালচারের রাজনীতি করবে না ছাত্রদল। দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে চট্টগ্রামে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের পরিবার এবং স্বজনদের সাথে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তারা একথা বলেন। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা জনগণকে জিম্মি করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম। তিনি বলেন, দেশে কোনো আইনের শাসন ছিল না, এমনকি মানুষের কোনো বাক স্বাধীনতাও ছিল না। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন, হাজারো মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে অবশেষে স্বৈরা শাসনের অবসান ঘটেছে। সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে গাজীপুর মহানগরীর আলেম, ওলামা, ইমাম এবং খতিবদের সম্মানে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন মাজারে এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুষ্ঠানে এবং প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ আল মুজাদ্দেদি। সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে তিনি এ দাবি জানান। তিনি বলেন, যারা আজকে দেশে অসাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় তাদের দমন করতে হবে। কালে যারা জঙ্গিবাদের হোতা, যারা ইসলামের বিকৃতিকারী, যারা নবী অলির দুশ্মন, তারা বিভিন্ন জায়গায় আমাদের এই শান্তিপ্রিয় জলসা অর্থাৎ ঈদ মিলাদুন্নবীর জশ্নে জুলুসে তারা আক্রমণ করেছেন। ইতিপূর্বে বিভিন্ন জায়গায় আক্রমণ করে শত শত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদেরকে আহত করেছেন এবং নিহত করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। খুলনায় আন্তর্জাতিক নদী দিবস পালিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন খুলনা শাখার আয়োজনে মার্চ টু ময়ূর রিভার অনুষ্ঠিত হয়। সকালে নগরীর গল্লামারি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা খুলনা শাখার সমন্বয়কারী বাবুল হাওলাদার সহ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ঝিনাইদহে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস জেলা শাখার আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বাইসাইকেল র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে সেখানে গাছের চারা রোপণ করা হয়। এই সময় জেলা প্রশাসক ছাড়াও স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় সহ জেলা স্কাউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশালের গৌর নদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অবহিতকরণ এবং বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি আনোয়ার হোসেন, সাবেক মেয়র আলাউদ্দিন ভুইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লব, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মাহমুদুল হাসান ফরিদ, প্রেস ক্লাব এবং উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাইটিভির প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া। দিনাজপুরের ফুলবাড়ি 29 বিজিবির সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ি 29 বিজিবির আওতাধীন বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিদ্যালয় মাঠে জনসচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন 29 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ABM জাহিদুল করিম। সভায় দিনাজপুর কোতোয়ালি থানার ওসি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ধামরাই থানার পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল কবির, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক নন্দগোপাল সেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী সহ আরও অনেকে। ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ একাধিক দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে পৌর মুক্ত মঞ্চের গণসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাবেক সহ সভাপতি সৈয়দ আনোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাগেরহাটের চিতলমারী উপজেলার খাসেরহাট বাজারে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে খাসেরহাট বাজারের সর্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ATM আকরাম হোসেন তালিম। এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ মুজিবুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপি সদস্য কামরুল ইসলাম গৌড়া এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা। দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। আওড়াবুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা আব্দুল গফফারের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাট নির্মূলে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জের তারাবো পৌরসভার খাদুন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। তারাবো পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা বিএনপি নেতা মহসিন ভুইয়া। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী সদস্য কাজী মনিরুজ্জামান মনির। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর বাজারে অনুষ্ঠিত হয় এই সভাটি। এই সময় বক্তব্য রাখেন ঢাকা মেডিকেলের সাবেক অধ্যাপক ডক্টর শাহ আলম, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ এবং কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর। নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলীও উপস্থিত ছিলেন। এই সময় আবু সাইদ উর্ফে শাখাওয়াতকে সভাপতি এবং উজ্জ্বল মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ঝিনাইদহে জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে মহেশপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের ডাকবাংলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চূর্ণর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ নং বাঁশতৈল ইউনিয়নে উপজেলা বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম. আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে নাগরিক সংবর্ধনা এবং সারিগান অনুষ্ঠিত হয়েছে। গতকাল গয়হাটা ইউনিয়নবাসী এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল রউফ মাস্টারের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা আবু বকর সিদ্দিক। আরও বক্তব্য রাখেন নাগরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইদ্রিস আলী খান এবং আলামিন সহ আরও অনেকে। যশোরের রবিউল আউয়াল উপলক্ষে আলোচনা সভা ও নাতি রসুল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোরের দরাটানা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এই আলোচনা সভা এবং নাতি রসুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এনামুল হক। নাতি রসুলের গান শোনান আইনজীবী রোকনুজ্জামান। ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োগপ্রাপ্ত পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালনা করেন পরিচালক কল্যাণ সমিতির ঝিনাইদহ জেলা শাখার এই সংবাদ সম্মেলন। এতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সরজিৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জাজিরা উপজেলা পরিষদের সাবেক উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তনাই মোল্লাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। নিজগ্রাম সেনেরচর জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জাজিরা উপজেলা কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলাইমান রাষ্ট্রের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। এই সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 1 মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন শেষে সেনেরচর জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক খান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিন, বীর মুক্তিযোদ্ধা সম আব্দুল মালিক সর্দার, জেলা বিএনপির নেতা হেলাল আখন্দ সহ আরও অনেকে। দিনাজপুরের বিরামপুরে যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ ও মুগ্ধর স্মৃতির আলোকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বিরামপুর পাইলট হাই স্কুল মাঠে খেলার উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এ সময় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধুরী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চমৎকার খেলে থাকেন ঢাকা প্রথম বিভাগ।